আমি আপনার হলে গিয়ে কোম্পানির লোক ইলিতে যাবো মানে রিংয়ের লোক। আপনি এখানে অপারেশন করছিলেন কেন? আমি মানে ওর ভিতরে আপনার লেগে যে নার্সগুলো টাইপ ডিসিশন করার জন্য নার্সগুলো টাইপ আপনার কাছে আগের ভিডিও আছে। আপনি কি পাস? জি কি পাস? আমি 8 পাস। দালালদের সার্জন বনে যাওয়ার খবর যমুনা টেলিভিশনে প্রচারের পর তোলপাড়। ডক্টরস কেয়ার হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর অভিযান, রোগী স্থানান্তরের পর সিলগালা। মাননীয় প্রধানমন্ত্রীর দফতর থেকে এটা নিয়ে খুব হাইলি কনসার্ন এবং আমাকে নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের বেশিরভাগ পাম্পে মিলছে না জ্বালানি তেল। ঈদের ছুটিতে ডিপো বন্ধ থাকায় সংকট, বলছেন ফিলিং স্টেশন মালিকরা। ধীরে ধীরে পরিস্থিতি উন্নতির আশা। প্রায় 2 ঘন্টা যাবত লাইন দাঁড়িয়েছিলাম পিছে, জানতেও পারি নাই যে হচ্ছে জিনিসটা আগাচ্ছে না। সবাই দাঁড়িয়ে আছে, তাই আমিও দাঁড়িয়েছিলাম। তেলের দাম নাকি বাড়তে পারে, এর জন্য তারা হচ্ছে লোকাল তেলটাকে মজুত করে একটা সিন্ডিকেটের তৈরি করছে। ঈদের তৃতীয় দিনেও সারা দেশে পর্যটন স্পটগুলোতে ভিড়। চিড়িয়াখানা, বিনোদন কেন্দ্র সহ ফাঁকা ঢাকায় ঘুরে বেরিয়েছেন নগরবাসী। এখানে আমার অনেক ভালো লাগছে, এই জায়গাটা অনেক সুন্দর। হিমছড়ি, তারপরে অনেক বৌদ্ধ মন্দির, অনেক জায়গায় ঘুরেছি, তো আমার অনেক ভালোই লাগছে। এখানে আসলে তো অবশ্যই মন ভালো হয়ে যায়, বারবারই সাগরের টানে আসতে ইচ্ছে হয়। ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না জনগণ, মন্তব্য মির্জা ফখরুলের। চৌকিদার হয়ে জনতার অধিকার পাহারা দেয়ার প্রত্যয় ডাক্তার শফিকুরের। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল। তুমি এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। অষ্টম শ্রেণী পাশ কর্মচারী করছে অস্ত্রোপচার। যমুনা টেলিভিশনে এই সংবাদ প্রচারের পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। অবশেষে সিলগালা করে দেয়া হলো কলেজ গেটের সেই ডক্টরস কেয়ার হাসপাতাল। সরিয়ে নেওয়া হয়েছে সেখানকার সব রোগীকে। বিকেলে হাসপাতালে অভিযান পরিচালনা করেন খোদ স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। তিনি জানান, আগামীকাল মোহাম্মদপুর এলাকায় চলবে সাঁড়াশি অভিযান। রোগীর শরীরে চলছে কাটা ছেঁড়া, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে অস্ত্রোপচার। তবে যারা এই কাজ করছেন তাদের কেউই চিকিৎসক নন। কেউ ছিলেন হাসপাতালের দালাল, কেউ বা কর্মচারী। তারাই দিনের পর দিন করে গেছেন জটিল এই কাজ। আপনি কি পাস? জি কি পাস? আমি 8 পাস। আমি ইন্টারনেট কোম্পানির লোক এই ড্রেসে থাকবে না, ওটিভিতে ডক্টরদের সঙ্গে সহজে দেখুন। নো। যমুনা টিভিতে এই সংবাদ প্রচারের কয়েক ঘন্টার মধ্যেই রাজধানীর কলেজ গেটের ডক্টরস কেয়ার হাসপাতালে অভিযানে যান স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। এ সময় ভুক্তভোগী রোগীরা মন্ত্রীর কাছে তুলে ধরেন হাসপাতালের নানা অনিয়ম। অভিযানের খবরে আগের অনেক ভুক্তভোগীও আসেন এখানে। হাসপাতালটির সব রোগীকে অন্য হাসপাতাল থেকে ভাগিয়ে আনা হয়েছে। কেউ কেউ অপচিকিৎসার শিকার। অভিযোগের শেষ নেই তাদের। এই শিশু হাসপাতালে গেছে শ্যামলী, ও জায়গায় সিট পেয়ে নেই, পরে ওই যে অ্যাম্বুলেন্স চাইছি তার সাথে নাকি এই যে কার সাথে যোগাযোগ, ও সে আর কি ওই জায়গায় আমাদের ভর্তি করাই দিয়েছে। 2 ঘন্টা পর বলছে যে বাচ্চা একটু সুস্থ আছে। এই মানে এক এক সময় এক এক কথা বলে। সরকারি মেডিকেলে, পঙ্গু মেডিকেলে গেছিলাম, ওই জায়গা থেকে এই জায়গায় নিয়ে আসছি। এখানে পাঠাইছে একটা ডাক্তার, পাঠাইছে আমাদেরকে, পঙ্গুতে ছিলাম। বলছে যে খরচ কম হয়, ভালো হসপিটাল, ওর মধ্যে ভরে আসলাম আর কি। অপারেশন থিয়েটারে আমি যা দেখলাম, অপারেশন থিয়েটারে কিন্তু জাহাঙ্গীর স্যার না, অপারেশন থিয়েটারে ছিল আপনার এই আলামিন স্যার। এখন আলামিন স্যারও কি আলামিন স্যার কিনা, এটা নিয়ে আমি খুব সংশয়ে আছি। অভিযানের খবরে পালিয়েছেন হাসপাতালের মালিক, ল্যাব ও ফার্মেসির ম্যানেজার। সটকে পড়েছেন অন্য কর্মচারীরাও। কারা ডাক্তার, কারা অপারেশন করতেছে, ইউ গাইস নো এভরিথিং। হাসপাতালের আইসিইউ ও এনআইসিইউ আরেকটি পক্ষের কাছে ভাড়া দেয়া ছিল। নেই বিশেষজ্ঞ চিকিৎসক। 8% ছেলেপেলেরা অপারেশন করতেছে, রোগীরা জোরে সোরে কান্নাকাটি করতেছে। যে হাইলি ইনহিউম্যান সার্ভিস এখানে দেওয়া হচ্ছে এবং এখানকার যে ম্যানেজার সে নিজেও স্বীকার করেছে যেখানে অনেক মানে অমানবিক কাজ হচ্ছে, কিন্তু প্রতিবাদ তারা করে।
পরে সব রোগীকে স্থানান্তরের সিদ্ধান্ত হয়। সরকারি হাসপাতাল থেকে আনা হয় অ্যাম্বুলেন্স, পাঠানো হয় পাশের 3টি সরকারি হাসপাতালে। পুরো বিষয়টি তদারক করেন স্বাস্থ্যমন্ত্রী নিজে। মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এটা নিয়ে খুব হাইলি কনসার্ন এবং আমাকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমিও নিজে সকালে আজকে দেখে আজকে অকস্মাৎ এখানে আসলাম। এদেশের মানুষের স্বার্থে, স্বাস্থ্যসেবার স্বার্থে আমাদের ম্যাজিস্ট্রেট আসছেন, আমরা সিলগালা করে দিচ্ছি। 3 ঘন্টার অভিযানের পর হাসপাতালটি সিলগালা করে দেয় স্বাস্থ্য বিভাগ। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। তেলের সংকট কাটছে না। সরবরাহ সংকটে এখনও বন্ধ রাজধানীর বেশিরভাগ পাম্প। ফলে ভোগান্তিতে পড়েছেন মানুষ। গাড়ি নিয়ে ছুটতে হচ্ছে এক পাম্প থেকে অন্য পাম্পে। ডিপো থেকে তেলবাহী গাড়ি আসায় দুপুরের পর চালু হয় কয়েকটি পেট্রোল পাম্প। তখনও লাইনে দাঁড়ানো শত শত মানুষ। সংকট সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। এমন বার্তা দেখলে যে কারোরই মন খারাপ হওয়ার কথা। প্রয়োজনে বেরিয়েছেন বাইরে, হঠাৎ ফুরিয়েছে গাড়ির জ্বালানি। এ অবস্থায় কাছাকাছি পাম্পে গিয়েই পড়তে হয়েছে এমন নোটিশের মুখে। সকাল থেকে গাড়ি চালকরা ছুটেছেন একাধিক ফিলিং স্টেশনে। ঈদের দিন আসি দেখি যে পাম্প বন্ধ। জিজ্ঞাসা করলাম সোমবারের দিন সকালে খুলবে। আমি চিন্তা করলাম যে একটু পরেই যাই। আমরা পরিস্থিতি শিকার, পাম্প বন্ধ রয়েছে, আমার অপেক্ষা করাই লাগবে, তেল তো নাই। 7 রাস্তা গেলাম, পেলাম না। এখানে এসে বসে রয়েছে, তেল আসবে, তারপরে আসলে পরে দিবে। আমাদেরকে আর কষ্ট দিয়েন না। 5টা ঘন্টা ধরে আমি রাস্তায় দাঁড়ানো, আমাদেরকে তেল নিশ্চিত করুন। আমরা এসি চালিয়ে গাড়ি চালাবো না। পাম্প মালিকদের দাবি, ঈদে 2 দিন ডিপো বন্ধ থাকায় ফুরিয়েছে মজুদ। সোমবার সকাল থেকে জ্বালানি দেওয়া শুরু হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। ঈদের দিন এবং ঈদের পরের দিন ডিপো বন্ধ ছিল। আমাদের যা স্টক ছিল ঈদের আগের দিনই সন্ধ্যায় শেষ হয়ে গেছে। স্বাভাবিকভাবে ঈদের সময় প্রচুর মানুষ বাড়ি ঘরে গেছে, গ্রামে গেছে, তাদের ফুল ট্যাঙ্কি তেল লাগছে। এখন আমরা ওই পরিমাণ পাচ্ছি না এবং জানেন এর রিজন বৈষয়িক যেই তেলের সংকট, সেটার কারণেই আমাদের সীমাবদ্ধতা আছে। ঈদের ছুটি শেষে মানুষ ফিরছে রাজধানীতে। মানুষ বাড়লে সামনের দিনে এই সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা সবার। টাকা দিয়ে তেল নিয়েছি, তবে তেল নিতে পারছি, এটা পেয়ে মনে হচ্ছে যেন সোনার হরিণ পাইছি। তেল নিতে গেলে অনেক সময় নষ্ট হচ্ছে, ঠিক আছে। আর মোটামুটি ঢাকা শহরের ভিতরে অ্যাভেলেবেল পাম্প খোলা নাই। প্রায় 2 ঘন্টা যাবত লাইনে দাঁড়িয়েছিলাম পিছে, জানতেও পারি নাই যে জিনিসটা আগাচ্ছে না। সবাই দাঁড়িয়ে আছে, তাই আমিও দাঁড়িয়েছিলাম। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর। দেন সাশ্রয়ী হওয়ার পরামর্শ। আপনারা প্রয়োজনের বেশি তেল নিয়েন না। আমরা তেল সরবরাহ করছি এবং সরবরাহ করে যাব। আমরা যতক্ষণ পারবো আমরা চেষ্টা করে যাব। আমরা সেইখানে গত বছর থেকে কিন্তু এই বছর আমরা 25% বেশি তেল সরবরাহ করছি। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। অন্যদিকে ঈদের ছুটি শেষে ডিপো থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ না হওয়ায় বিপাকে পড়েছেন পাম্প মালিকরা। বলছেন চাহিদার তুলনায় প্রায় অর্ধেক জ্বালানি সরবরাহ হচ্ছে ডিপো থেকে, তাই ভোক্তা পর্যায়ে চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছেন তারা। দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে ভোগান্তি বাড়ার শঙ্কা তাদের। খুলনার দৌলতপুর ডিপোর সামনে সারি সারি ট্যাঙ্ক লরি। জ্বালানি তেলের আশায় কয়েকদিন অপেক্ষার পরেও মিলছে না চাহিদা মতো তেল। পদ্মা, মেঘনা ও যমুনা এই ডিপোগুলো থেকে খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলা সহ বৃহত্তর ফরিদপুরের আরও 5টি জেলায় তেল সরবরাহ হয়। ঈদের ছুটি শেষে সকাল থেকে শুরু হয় ডিপো থেকে তেল সরবরাহ। তবে পাম্প মালিকরা বলছেন ট্যাঙ্ক লরির ধারণ ক্ষমতার প্রায় অর্ধেক জ্বালানি দেয়া হচ্ছে তাদের। 26 তারিখে তেল পাইছি 2 ব্যারেল, আর 5 তারিখে মধ্যে আসতেছি আর যাচ্ছি, কোনো তেল নাই ডিপোতে। চেয়েছিলাম 12,000, পাইছি 7,000। ওই ঈদের আগে দিল, আর 5 দিন পরে পেয়েছি। তেল লাগবে 13,500, দেশে আমার 9,000। কৃষি নির্ভর এলাকা, বিশেষ করে আমাদের যারা কৃষক আছে তারা তো লিগ্যালভাবে তেল পাচ্ছে না। একই চিত্র নারায়ণগঞ্জের ডিপোতেও। পাম্প কর্তৃপক্ষের অভিযোগ, চাহিদা অনুযায়ী আবেদন করলেও তেল মিলছে রেশনিং পদ্ধতিতে। এক্ষেত্রে গত বছরের মার্চ, এপ্রিল ও মে মাসে ডিলাররা যে পরিমাণ তেল উত্তোলন করেছেন তার থেকেও 20% কম তেল সরবরাহ করা হচ্ছে। হেড অফিস থেকে যে পদ্ধতিতে দেয় ওইখানে এটা মেনটেন্যান্স করে আর মানে সারাদিনে 20,000 লিটার বিক্রি করতে পারবেন, পাইছেন 5,000 লিটার, বাকিটা দিব কি? ডেলি 400 গাড়ি লোড হয়েছে, মনে করেন 100-120 গাড়ি আজকে 96 পাম্পে দেওয়া হয়েছে তেল। পাম্পে কিলে গেলে আমাদের মারে ধরে কি করুম আমরা? তেল দেয় লাগবে 4 গাড়ি, দেয় মাত্র 1 গাড়ি। এদিকে সরবরাহ ঘাটতির কারণ দেখিয়ে দেশের কয়েকটি জেলার কিছু পাম্পে তেল দেয়া বন্ধ। জ্বালানির আশায় এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরে বেড়াচ্ছেন চালকরা।
হাতে গোনা কয়েকটি ফিলিং স্টেশনে ডিজেল কিংবা অকটেন মিললেও তা দরকারের চেয়ে অপ্রতুল। সাইফ আহমেদ, যমুনা নিউজ। ঈদের ছুটিকে কেন্দ্র করে পর্যটন স্পটগুলোতে পর্যটকদের ভিড় বেড়েছে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পর্যটন নগরী কক্সবাজারে পরিবার পরিজন নিয়ে ছুটছেন অনেকেই। ভ্রমণ পিপাসুদের ভিড় বাড়ায় খুশি পর্যটন ব্যবসায়ীরা। পাহাড়, ঝর্ণার সবুজে মোড়ানো 3 পার্বত্য জেলার স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্তের পর্যটকদের প্রাণবন্ত উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে রাঙামাটিতে পর্যটকদের ভিড় বেশি। খাগড়াছড়ি ও বান্দরবানের পর্যটন স্পটগুলোতেও ভ্রমণ পিপাসুদের সমাগম রয়েছে। ঈদের ছুটিতে স্বরূপে ফিরেছে পর্যটন কেন্দ্র কুয়াকাটাও। এছাড়া সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জেও বেড়েছে পর্যটকদের আনাগোনা। ঈদের তৃতীয় দিন বিভিন্ন জেলা শহরের বিনোদন কেন্দ্রগুলোতেও ভিড় দেখা গেছে দর্শনার্থীদের। রাজধানীর পরিচিত সব দর্শনীয় স্থানগুলোতে দিন জুড়ে ছিল ব্যাপক সমাগম। সকাল থেকে নারী, পুরুষ, শিশু কিংবা বৃদ্ধ সবার পদচারণায় মুখর হয়ে ওঠে জায়গাগুলো। ঈদের ছুটির শেষ দিনে আনন্দ উপভোগের সুযোগ হাতছাড়া করতে চাননি অনেকেই। কেবল আবদ্ধ জায়গাতেই নয়, উন্মুক্ত প্রকৃতির টানেও বিনোদন প্রেমীরা ছুটে বেরিয়েছেন। ঈদের তৃতীয় দিনে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। বিমান বাহিনী জাদুঘরে সপরিবারে এসেছিলেন অনেকে। জিয়া উদ্যানেও ছিল একই চিত্র। কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মোস্তাক মিয়া এ সময় সেখানে কবর জিয়ারত করেন। এখানে আমার অনেক ভালো লাগছে, এই জায়গাটা অনেক সুন্দর, এদিকে অনেক সুন্দর পরিবেশ। উঠি নাই কোনো সময়, আপনি দেখে অনেক ভালোই লাগছে। অনেক কিছু দেখেছি, ভিতরে একটি ককপিট ছিল, অনেক সুন্দর ছিল। ইট পাথরের খাঁচা থেকে মুক্তি পেতে সকাল থেকেই মিরপুর জাতীয় চিড়িয়াখানায় হাজার মানুষের ভিড়। অনেক কিছু দেখেছি, বাঘ, ভাল্লুক। যে অনেক মজাই হয়েছে, ভালো লাগছে, সবকিছু ঘুরে ঘুরে দেখছি। অনেক কিছু দেখলাম, অনেক ভালো লাগলো আজকে দিনটা। অভিভাবকদের হাত ধরে হাসি আনন্দে মেতে ওঠে শিশুরা। বাচ্চাদের আনন্দ হচ্ছে সবচেয়ে বড়। বাচ্চাদের নিয়ে আসলাম, ওরা দেখে যে আনন্দটা পাচ্ছে, এটাই আমাদের কাছে অনেক কিছু। দর্শনার্থীদের কেউ কেউ চিড়িয়াখানাতেই সপরিবারে পিকনিক করতে বসে পড়েন। বাইরে যায় খাবার আবার আসা, বাইরে থেকে খাবারটা বাসা থেকে নিয়ে এসে এখানে বসে খাওয়ালো, স্বাস্থ্যসম্মত খাবার খাইলাম। পিকনিকও হলো, চিড়িয়াখানা দেখা হলো, এবং বাচ্চা কাচ্চা নিয়ে ভালোই আনন্দ সময় কাটতেছিল। সবুজের মাঝে পশু পাখির কলকাকলি এক নিমেষে ভুলিয়ে দেয় শহর জীবনের ক্লান্তি। রাজধানীতে খোলা জায়গা আর চিত্তবিনোদনের সুযোগ সীমিত থাকার কারণে প্রতি ঈদেই চিড়িয়াখানা হয়ে ওঠে সাধারণ মানুষের অন্যতম প্রধান গন্তব্য। আর ঈদের তৃতীয় দিনেও চিড়িয়াখানায় সাধারণ মানুষের ঢল। আর এই ঢলই প্রমাণ করে দেয় ঈদের আনন্দকে পূর্ণতা দিতে এখনও ঢাকাবাসীর অন্যতম ভরসা প্রকৃতি ও পশু পাখির সান্নিধ্য। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। এদেশের মানুষ ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না, তাই ধর্মকে বিক্রি করে কিছু করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভাবলারহাট এলাকায় নদী, নালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় হেনা নদীর পুনঃখনন কাজের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় সংশ্লিষ্টদের সৎভাবে খালের খনন কাজ পরিচালনার নির্দেশ দেন মন্ত্রী। বলেন, বিএনপি কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি। দলীয় কারো বিরুদ্ধে অভিযোগ উঠলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শক্ত হাতে মব দমনের কথাও জানান মির্জা ফখরুল। ধর্মটাকে বিক্রি করে কিছু করা যায় না। ধর্মটা মানুষের অন্তরের ব্যাপার, এবং সেটা বাংলাদেশের মানুষ ৯৫ মানুষ হচ্ছে ধার্মিক লোক। ধর্মকে তারা ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে। ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে। এদিকে বর্তমান সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিনই চৌকিদার হিসেবে জনগণের অধিকার পাহারা দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় নিজ বাড়িতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে সাক্ষাৎ করেন। এ সময় ডক্টর শফিকুর রহমান বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে সরকার ক্ষমতায় এসেছে। এখন জেলা পরিষদে প্রশাসক বসানোর কোনো যৌক্তিকতা নেই। সবসময় ভালোর পক্ষে স্লোগান এবং মন্দের বিরুদ্ধে প্রতিবাদ করারও প্রতিশ্রুতি দেন ডক্টর শফিকুর। আমি একজন চৌকি বসিয়ে পাহারা, জনগণের অধিকারের পাহারা। 5 বছর যদি এই সরকার বহাল থাকে, 5 বছরই পাহারা দেবে। লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার ফোলাকোট ইউনিয়নে এই ঘটনা ঘটে।
নিহত তাজুল ইসলাম পেশায় একজন কাঠমিস্ত্রি। পুলিশ জানায় তাজুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম পৈতৃক সূত্রে পাওয়া 7% জমির মালিকানা বুঝে নিতে বাবার বাড়িতে যান। এ সময় তার বোনের স্বামী নূর ইসলাম এবং 2 ভাগ্নে সহ আরও কয়েকজন মিলে তাজুলের উপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে, বাকিদের ধরতে পুলিশের অভিযান চলছে। কুমিল্লায় ট্রেন বাস সংঘর্ষে 12 জন নিহতের ঘটনায় 2 গেটম্যানকে আসামি করে মামলা হয়েছে। দুপুরে লাকসাম রেলওয়ে থানার গেটম্যান হেলাল উদ্দিন এবং মেহেদী হাসানকে আসামি করে মামলা করেন আহত বাস যাত্রী শেফালি আক্তার। গত রোববার রাতে কুমিল্লা পদুয়ার বাজারে বাস ট্রেন মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাণ হারান 12 জন, আহত হন 10 জন। স্থানীয়রা অভিযোগ করেন রেল ক্রসিংয়ের গেট বন্ধ না করায় এই দুর্ঘটনা। এই ঘটনায় 2টি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে এবং জেলা প্রশাসন। ভোলায় জমি নিয়ে বিরোধের জেরে 2 পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছেন। সোমবার বিকেলে সদরের মসজিদ মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় 2.5% জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল মোহাম্মদ মুফিজের সাথে একই বাড়ির সাইদুলের। এ নিয়ে বিকেলে স্থানীয়ভাবে সালিশে বসে 2 পক্ষ। এ সময় উভয় পক্ষই বাঘ বিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে তার সংঘর্ষের রূপ নেয়। এতে আহত হন নারী সহ অন্তত 15 জন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা জেলা যুব দলের উদ্যোগে অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনীর আয়োজন। রোববার বিকেলে আশুলিয়ার ডেন্ডাবর এলাকার হাবিব রিসোর্টে আয়োজন করা হয় ঈদ পরবর্তী মিলন মেলার। এতে সাভার থানা, পৌরসভা ও আশুলিয়া থানা, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের সর্বস্তরের নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠানে ঢাকা জেলা যুব দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সরকারের ভালো উদ্যোগগুলো জনগণের কাছে তুলে ধরার পাশাপাশি দলীয় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। আন্তর্জাতিক, তাহলে কি ইরান যুদ্ধে পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? হরমুজ প্রণালী খুলে দিতে তেহরানকে 48 ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়ার একদিন পরই ট্রাম্পের কণ্ঠে নরম সুর। ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি স্থাপনায় হামলার সিদ্ধান্ত 5 দিনের জন্য স্থগিতের ঘোষণাও দিয়েছেন তিনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির সাথে মিলে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করতে পারেন ট্রাম্প করেন এমন মন্তব্য। দাবি, গত 2 দিনে বিরোধ নিরসনে ফলপ্রসূ আলোচনা হয়েছে। অন্যদিকে ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের সাথে কোনো যোগাযোগই হয়নি। ইরানের হুমকিতে পিছু হটেছেন ট্রাম্প, এমন দাবি করছে তেহরান। টানা 3 সপ্তাহ ধরে ইরানের সাথে যুদ্ধ লড়ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। সামরিক, অর্থনৈতিক আর রাজনৈতিক 3 দিক থেকে প্রচুর ক্ষতি করলেও দেশটিকে নতি স্বীকার করাতে ব্যর্থ যৌথ বাহিনী। যুদ্ধের 24তম দিনেও ইসরায়েল আর যুক্তরাষ্ট্রকে শক্ত হাতে জবাব দিচ্ছে তেহরান। সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে আইআরজিসি। তেল আবিব সহ মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করেও ছোড়া হয়েছে একাধিক ক্লাস্টার ওয়ারহেডযুক্ত মিসাইল। আইআরজিসির একাধিক ড্রোন সাইটে হামলা চালিয়ে সেই ফুটেজ প্রকাশ করেছে মার্কিন সেন্টকম। এমন পাল্টাপাল্টি সংঘাতের মাঝেই বিস্ফোরক মন্তব্য করে সাড়া ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সাথে বৈরিতা দূর করতে আলোচনা চলছে বলে দাবি করেছেন তিনি। গতকাল রাত পর্যন্ত খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমাদের প্রায় সব মূল বিষয় একমত হয়েছে। তাদের দেয়া কথা বাস্তবায়ন করলে সমস্যা ও সংঘাত শেষ হবে। আলোচনায় ইরান খুবই গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। আমরা 5 দিনের সময়সীমা রেখেছি। সব ভালো গেলে একটি চুক্তি হবে, আর তা না হলে হামলা চালিয়ে যাব আমরা। যদিও মার্কিন প্রেসিডেন্টের এমন দাবিকে ভিত্তিহীন বলছে ইরান। দেশটির গণমাধ্যম ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বলছে, যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের সাথে এখনো কোনো আলোচনায় হয়নি। ইরানের অভিযোগ, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমাতে আর সামরিক পরিকল্পনাকে সফল করতে সময় নিতে চাইছে ট্রাম্প প্রশাসন। এ ঘটনার একদিন আগেই হরমুজ প্রণালী খুলে দিতে তেহরানকে 48 ঘন্টার সময় বেঁধে দিয়েছিলেন ট্রাম্প। বিষয়টির সাথে সংশ্লিষ্টরা বলছেন, এরপর থেকে হোয়াইট হাউসের সাথে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। এদিকে বর্তমান পরিস্থিতিতে কাতার সহ বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের সরকার যোগাযোগ রাখছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরানের এই যুদ্ধে যাতে প্রবাসী শ্রমিকদের ভিসা জটিলতায় পড়তে না হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ইউএইতে আমাদের যাওয়া বন্ধ আছে, আমাদের শ্রমিকরা যেতে পারছে না, আমাদের কোনো শ্রেণীর মানুষই কিন্তু ওখানে কাজ করতে যেতে পারছে না। এই জায়গাগুলো আমাদের খুলতে হবে, ওদের সাথে আমাদের কথাবার্তা চলছে। নতুন আমরা এক্সপ্লোর করছি যে কোন কোন দেশে কি কি স্কিল, কি কি দরকার।
পেরুর সীমান্তবর্তী অ্যামাজন অঞ্চলে শতাধিক সেনা নিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে কলম্বিয়ার একটি সামরিক বিমান। উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয় লকহিড মার্টিন হারকিউলিস C-130 মডেলের বিমানটি এবং শিকার হয় ভয়াবহ অগ্নিকাণ্ডের। অভিযানটিতে 110 জনের মতো সেনা সদস্য ছিল বলে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে অন্তত 80 জনের মৃত্যুর আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এখনও জানা যায়নি নিহতদের সঠিক সংখ্যা এবং দুর্ঘটনার কারণ। ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। শুরু হয়েছে দুর্ঘটনার কারণ তদন্ত। অন্যদিকে সামাজিক মাধ্যমে এক পোস্টে এই দুর্ঘটনার জন্য ত্রুটিপূর্ণ বিমানকে দায়ী করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। এই ছিল আমাদের যমুনা নিউজ এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।